যদি হিন্দু সংখ্যালঘু হয়ে যায় তাহলে সেখানে রবীন্দ্রনাথ থাকবেন না। বাঙালি হিন্দুর বেঁচে থাকাটা ভীষণ দরকার। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র থাকবে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আরএসএস এর পূর্বক্ষেত্রের সহপ্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু। স্বাগত জানাবো আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে। দেখুন, আপনি মিস্টার বাসু, আপনি একই সঙ্গে বাংলা, একই সঙ্গে আপনি উড়িষ্যা, আপনি আন্দামান নিকোবর এবং আপনি সিকিমের দায়িত্বে রয়েছেন, যেখানে আরএসএস এর প্রচার প্রমুখ হিসাবে কাজ করছেন। আমাকে একটা জায়গা বলুন, এই যে বাংলার যে বর্তমান অবস্থা, গত প্রায় 1.5-2 দশক ধরে যে বাংলা মানুষ দেখছে, এখানে আরএসএস এর গুরুত্ব এবং সংস্কারের প্রয়োজনীয়তা আপনার আরএসএস প্রমুখ, প্রচার প্রমুখ হিসাবে কিভাবে দেখছেন? বাংলার তো অত্যন্ত প্রাচীন ঐতিহ্য আছে। একটা সময় বাংলাই ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আজকে সব ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, যুবক যুবতীদের চাকরি বাকরির ক্ষেত্রে, হিংসার ক্ষেত্রে, হিংসা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, প্রশাসনের ব্যর্থতার ক্ষেত্রে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাঙালি হিসেবে মাথা নিচু হয়ে যায়। আর ভারতবর্ষ, বাংলার সব মনীষীরা, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সকলেই ভারতবর্ষের কথা ভাবতেন। এখানে প্রাদেশিকতাকে উস্কানি দিয়ে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চলছে। এগুলো দেখে কখনো মনে হয় যে যে বাংলা ভারতবর্ষকে একসময় পথ দেখিয়েছিল, সেই বাংলার আমি মানুষ। তাই অবশ্যই এখানে সমাজের জন্য, মানুষের মধ্যে জাতীয়তাবোধ, মানুষের মধ্যে আরও এগিয়ে যাওয়ার জন্যে যে ভাবনা, সেটার উপরে কাজ করা উচিত। মিস্টার বাসু, একটা জায়গা আমাকে বলুন, আপনি তো একেবারে সেই গোপাল কৃষ্ণ গোখলের কথা মনে করিয়ে দিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কিন্তু বাংলা থেকে আপনারা সেই পরিমাণ রসদ পাচ্ছেন না। আপনি আমাকে একটা জায়গায় বলুন, এই যে বাংলা, বাঙালি আনা বা বাংলার অস্মিতা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কথা বলছে, এবার মানুষ তো প্রশ্ন এটা করতে পারেন যে আরএসএস আমাদেরকে জাতীয়তাবোধের শিক্ষা দেবে কেন? ইনবর্ন মানুষ জাতীয়তা বোধ নিয়ে কি জন্মায়? মানে যেহেতু সে ভারতীয়। একদমই তাই। আরএসএস মনেই করে না যে আরএসএস কিছু শিক্ষা দেবে, বা শুধু বাংলা কেন, ভারতবর্ষের কোনো জায়গাতেই যে স্বামী বিবেকানন্দ বলতেন, আমার প্রাচীনা জননী পূর্বাপেক্ষা আরও মহিমান্বিত হইয়া আত্মপ্রকাশ লাভ করিয়াছেন, তাতে আরএসএস একটা সামান্য কিছু ভূমিকা থাকতে পারে। সামগ্রিক সমাজের জাগরণ হলেই হবে, এটা আরএসএস কখনো মনেও করে না, দাবিও করে না। আমাকে ছোট্ট করে একটা জায়গা মিস্টার বাসু বলুন, এই যে হিন্দুত্ব সংকটে পড়ছে বলে আমরা প্রচারে দেখছি যে একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, আপনি কি মনে করেন? মানে আমি দেখেছি আরএসএস এর প্রচারটা ততটা মিডিয়া কেন্দ্রিক প্রচার নয়। আমার প্রায় 20 বছরের এক্সপিরিয়েন্স, আমি কখনো সেইভাবে দেখি না যে মিডিয়া কেন্দ্রিক প্রচার আরএসএস করছে, বরঞ্চ অনেক মাটি কেন্দ্রিক প্রচার আরএসএস করে। এটা করতে গিয়ে আপনারা কি সত্যি নোটিস করেছেন যে আমাদের এই বাংলার একটা ডেমোগ্রাফিক্যাল ড্যামেজ হয়েছে, যেখানে দাঁড়িয়ে মিস্টার বাসু হিন্দুত্ব সংকটের মধ্যে পড়েছে, নাকি পড়তে পারে? কতটা বিপজ্জনক পরিস্থিতি? বাংলার পরিস্থিতি সত্যিকারেরই বিপজ্জনক। কিরকম? ধরুন, পূর্ব বাংলার কথা যদি বলি, যে যখন ধরুন নেহেরু লিয়াকত চুক্তি হয়ে গেছে, পাকিস্তান সরকার বলেছে যে ও দেশের সংখ্যালঘুদের দায়িত্ব তারা নেবেন, ভারতের সরকার বলেছে এখানকার সংখ্যালঘুদের দায়িত্ব নেবেন। সেই সময়ে 1951 সালে আজকের যেখানে বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তানে 24% হিন্দু ছিল। আজকে মানে গত আদমশুমারিতেও 7%-এর কম, এখন তো হয়তো আরো কমে গেছে। পাকিস্তানের কথা বলছি, পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশের, আজকের বাংলাদেশের কথা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় স্বাধীনতার পরে যে আদমশুমারি, মানে আমি 51 সালের কথা বললাম, তার থেকে আজকের জনসংখ্যা একটি জেলাতেও হিন্দুর 50%
বাড়েনি, কমেছে। আচ্ছা, প্রতিটি জেলায় কমেছে, একদম প্রতিটি জেলায়। হিন্দু যে 51 সালে শতকরা যতজন হিন্দু ছিলেন কমেছে। মানে আপনি সীমান্তবর্তী জেলা বলছেন না? সীমান্তবর্তী জেলা তো জেলাগুলোতে তো বটেই, বরঞ্চ অন্যান্য জেলা। অন্যান্য জেলাতেও, আচ্ছা। সীমান্তবর্তী জেলাগুলোতে তো বটেই। আচ্ছা। সীমান্তবর্তী জেলাগুলোতে ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনসংখ্যার বিন্যাসের সাংঘাতিক পরিবর্তন হয়েছে, সেটা কাঙ্ক্ষিত নয়। যে এবং তাতে শুধু জনসংখ্যার বিন্যাস নয়, সেখানে স্লিপার সেল, খাগড়াগড়ের মতো ঘটনা আমরা ঘটতে দেখি, শিমুলিয়ার মাদ্রাসার মতো ঘটনা দেখি, এমনকি আনসারুল বাংলারও আমরা আনসারুল বাংলা, এবং সদস্য। জাতীয়তা বিরোধী, মানে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, তার কাছে সেগুলো চ্যালেঞ্জ। শুধুমাত্র ডেমোগ্রাফি চেঞ্জ নয়, সীমান্ত আরো বেশি ভয়ানক অবস্থায় গেছে। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিম বাংলাতেও হিন্দুর সংখ্যা কমছে। আচ্ছা, এটাই তো শেষ জায়গা। এই যে আমি এত কথা বললাম ভারতবর্ষের ইতিহাসে বাঙালিদের যোগদান, তার মধ্যে যদি পশ্চিম বাংলাতেও বাঙালি শেষ হয়ে যায়, যদি পশ্চিম বাংলাতেও পূর্ববঙ্গের মতো এরকমভাবে পলায়নের স্রোত শুরু হয়, তাহলে সারা ভারতবর্ষের শেষ আশ্রয়স্থল তো পশ্চিমবঙ্গ। আচ্ছা। পূর্ববঙ্গে ধরুন আজকে কেবল হিন্দু শেষ হয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়। গত 2 বছরে আমাদের কাছে ধারণা পরিষ্কার হয়ে গেছে যে ওই কাছারি বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক একদম বাসস্থান শাহজাদপুরে, সেইটাকে ভেঙে চুরে দেওয়া হলো। ঠিক। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার পুড়িয়ে দেওয়া হলো। তাই যেখানে বাঙালি হিন্দু থাকবে না, সেখানে বাঙালিও থাকবে না। সেটার সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য থাকবে না। বাংলাদেশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যেও যদি হিন্দু সংখ্যালঘু হয়ে যায়, তাহলে সেখানে রবীন্দ্রনাথ থাকবেন না। বাংলাদেশ দেখিয়েছে যে কাছারি বাড়ি ভেঙে দেওয়া যায়, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার পুড়িয়ে দেওয়া যায়। তার জন্য বাঙালি হিন্দুর বেঁচে থাকাটা ভীষণ দরকার। কেবলমাত্র রাজনীতির ব্যবসা করার জন্যেই বাঙালি হিন্দুর অস্তিত্বকে সংকটের মুখে নিয়ে এসেছে। রাজনীতির শুধু ব্যবসা করবার জন্য, রাজনীতির ব্যবসা করার জন্য। যেমন ধরুন, কিরকম সেটা? আজকের মুখ্যমন্ত্রী একটা সময় ওপার বাংলার ইলেকটোরাল রোল, এখানকার ভোটার তালিকা দুটো একসঙ্গে নিয়ে গিয়ে বলতে গেছিলেন। স্পিকার বলতে দেননি, তার জন্য তার কাগজগুলো ছুড়ে দিয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন ওপারেও নাম আছে, এপারেও নাম আছে। তারপর পট পরিবর্তন হলো, এখানকার যারা শাসক তারপরে দেখলেন আরে আগের শাসকেরা তো ভালোই করছিলেন, ওখান থেকে এখানে নিয়ে এসে ভোটার করে দাও। ভোটার করে দিয়ে ধরুন সরল জ্যামিতি গণিতের যে হিসেব, তাতে 2002 থেকে আজকের যে সংখ্যা বেড়েছে, আরে লোক সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর যে অনুপাত, তার যে হার, তার থেকে 5 গুণ বেশি লোক বেড়ে গেছে। সে লোকগুলো বাড়লো কোত্থেকে? একদম সরল গণিতের নিয়মে 2002 থেকে আজকে পর্যন্ত যদি দেখেন যে 1.3 এটাই % বৃদ্ধি যদি ধরাও হয়, তাহলে তার থেকে 5 গুণ বেশি। তো এই সংখ্যাটা কিভাবে হয়েছে? না এই রাজনৈতিক মদতে আগের সরকারও করতেন। আগের সরকার আমরা জানি যে হাওড়ার সেই কুরলা এক্সপ্রেস 1998 সালে সে মুম্বাই থেকে আসছিল, উলুবেড়িয়া স্টেশনে তখনকার শাসক দলের একজন এমএলএ 3000 লোক নিয়ে গিয়ে সেই ট্রেন থামিয়ে বাংলাদেশি 34 জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন। এখন এই রকম ঘটনা ধীরে ধীরে আমাদের এই জনসংখ্যার বিন্যাসকে লাগাতার পরিবর্তিত করেছে। তাতে দেশের নিরাপত্তা যেমন বিঘ্নিত হয়েছে, আর হিন্দুরা এখানে অসহায় হয়ে গেছে। আচ্ছা, আপনি যে এই অনুপ্রবেশের কথা বলছেন খুব পরিষ্কারভাবে, কারণ আপনি বললেন যে জন্মহার এবং মৃত্যুহারের একটা কম্পারিজন সহজ গাণিতিক হিসাবে তার বহুগুণ বেড়েছে, মানে এক্ষেত্রে অনুপ্রবেশের দিকে আপনার ইঙ্গিত। এই যে অনুপ্রবেশ হলো রাজ্যে, এই অনুপ্রবেশের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে খানিকটা হলেও স্বরাষ্ট্র দপ্তরের, সেটা আপনি কংগ্রেসি স্বরাষ্ট্র দপ্তর বলুন আর 2014 পর থেকে বিজেপি স্বরাষ্ট্র দপ্তর বলুন, তাদের কিছুটা ব্যর্থতা আছে? আচ্ছা মিস্টার বাসু, আপনার কি মনে হয় যে এই যে জমি দেওয়া নিয়ে এত আর্গুমেন্ট হচ্ছে,
আচ্ছা, আপনি তো জাতীয় নিরাপত্তা, দেশের স্বার্থের কথা বলছেন, সেখানে জমিকে দিল না দিল, মানে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সবসময় মাথায় রেখে করতে হবে, তা কে দিব্যি দিয়েছে? যদি কাশ্মীরে 370 অবলুপ্তি করা যায়, 3 তালাক যদি অবলুপ্তি করা যায়, এটা কেন করা যাচ্ছে না তাহলে? চিদম্বরমের কমিটির রিপোর্ট পড়া উচিত। যারা এগুলো বলছেন, চিদম্বরম মানে পি চিদম্বরম, কংগ্রেসের চিদম্বরম, তিনি চেয়ারম্যান ছিলেন কমিটির। ভারত বাংলাদেশের বর্ডারের ওপরে এই বিজেপি সরকার আসার পরেই তার রিপোর্ট বেরিয়েছে। তো তাতে পড়া উচিত, আচ্ছা। মানে কি তার আছে? অর্ধেকের বেশি অংশই রাজ্যের দায় আছে। আচ্ছা। যে এই যে সুপারিশ করা হয়েছে, সেখানে নাইট ভিশনের ব্যবস্থা, তারপরে এই যেগুলো ফেন্সিং, তার মধ্যে যেটা জল আছে সেখানে ফ্লোটিং বিওপি, আর বাকি জায়গাগুলোতে যে বর্ডার আউটপোস্ট, সেগুলোর ক্ষেত্রে রাজ্য যদি না দেয়, একদম পরিষ্কার বলা আছে যে এখানে রাজ্যের সহযোগিতা সবচেয়ে বেশি। আমার মনে হয় যারা এই কুতর্ক করছেন তাদের চিদম্বরম কমিটির রিপোর্টটা পড়া উচিত। বেশ। আচ্ছা, যখন আপনি এই কথা বলছেন তখন আমার মাথায় চট করে দুটো রাজ্যের কথা মনে আসছে, যারাও একই সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার করে। ওয়ান অফ দেম ইজ আসাম, আর সেকেন্ড হচ্ছে ত্রিপুরা। এবং ঘটনাচক্রে দু জায়গাতেই বিজেপি সরকার চলছে। এখানে কি সীমান্তকে প্রোটেক্ট করা গেছে আগের থেকে? অনেক বেশি, অনেক বেশি না? অনেক বেশি। এবং আচ্ছা। সেক্ষেত্রে সেখানকার যারা সাংবাদিক আছেন তাদের বয়ান, তারপরে সেখানকার ইয়েতে অসম এবং ত্রিপুরা দুটো জায়গাতেই করা গেছে। না, মানে 18 সালের পর বিপ্লব দেবের সরকার আসার পর অনেকটা নতুন বেড়া দেওয়া হয়েছে, আমরা জানি। অনেক, বেশ কয়েকশো কিলোমিটার, আর কি 122 কিলোমিটার মতো বেড়া দেওয়া ছাড়াও ওইখানকার ওই প্রশাসন এবং রাজনীতি দুটোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে তাহলে আপনারা কি বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন? জাতীয় নিরাপত্তার কথা যখন বললেন তখন একটা উদাহরণ দিয়ে বলি। বেশ বেশ। যে 1999 সালে শাকিল আহমেদ, বাংলাদেশের একজন অনুপ্রবেশকারী, ভারতবর্ষে এলেন এবং সে বছরই তখনকার রাজনৈতিক যারা ক্ষমতায় ছিলেন তাদের বদান্যতায় তিনি ভোটার কার্ডও পেয়ে গেলেন। আচ্ছা। করিমপুর থেকে, নদিয়া। আচ্ছা। তারপরে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সীমান্তবর্তী এলাকাতে স্লিপার সেল বানানো করলেন। তিনি নিশ্চয়ই একা নন, আরো শাকিল আহমেদ, অনেক শাকিল আহমেদ ঢুকেছিলেন। তারপরে পট পরিবর্তন হলো, নতুন সরকার 11,500 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়ে দিল। আচ্ছা। কোনো ইন্সপেকশন, কোনো পরীক্ষা, কিচ্ছু ছাড়। আচ্ছা। তার মধ্যে শিমুলিয়ার মাদ্রাসাও ছিল। তো শিমুলিয়ার মাদ্রাসার থেকে কওসর, সে কিন্তু বাংলাদেশি নয়, একদম ভারতবর্ষের একটি মুসলমান মেয়ে, তাকে সংগ্রহ করলো শাকিল আহমেদ। তারপরে তাকে নিয়ে স্লিপার সেলে যোগ দেওয়ালো এবং ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বানানোর জন্য অ্যাসেম্বলি ইউনিট তৈরি করলো বর্ধমানের খাগড়াগড়ে। একদম 2014 সালের বিস্ফোরণের পরে আমরা এই সবটা পরপর চেনটা সামনে চলে এসেছে। তাই রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের জন্যে এই চক্র আমাদের বাঙালিদের, শুধু বাঙালি হিন্দুই বলবো না, যারা বাঙালি হিসেবে গর্ববোধ করেন তাদের সকলের, বাঙালি হিন্দু না থাকলে সেখানে বাঙালিও থাকবে না। এটা কি আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লিগাসিকে ফলো করেন, নাকি সেই সময় অন্য কোনো কারণ আছে? দেখুন, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি তো একটা নাম, এবং একটু আগে যেটা বললেন, একটা কথা বলবেন মিস্টার বাসু, উনি কেন এতদিন প্রচারে আসেননি? তার পেছনেও কি রাজনীতির কারণ আছে? সাংঘাতিক। মানে দেখুন, যেখানে অন্যান্য মনীষীদের নাম এত আলোচিত হয়েছে, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা তৈরিতে যার অবদানের কথা দাবি করেছে, এখন আমরা শুনতে পাচ্ছি। কেন হয়নি তাহলে? দেখুন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যখন হত্যা করা হলো, তখন একটা ষড়যন্ত্র এখানে সেই সময় তৈরি হলো যে 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির জন্যে 11টা ট্রাম পুড়িয়ে দেওয়া হলো। শ্যামাপ্রসাদ মুখার্জি তখনও শ্রাদ্ধ হয়নি, মানে সবে শ্যামাপ্রসাদ মুখার্জির মরদেহ এসেছে। সারা রাত জেগে তার সমর্থকেরা এয়ারপোর্ট থেকে, গ্রামের থেকে, বিভিন্ন জেলা থেকে তারা এসেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি এত জনপ্রিয়তা, তো সেই মানুষটার, তার হত্যার
মাত্র কয়েকদিনের মধ্যে এখানে 1 পয়সা, তাও কিন্তু তখন ট্রাম কোনো সরকারি কোম্পানি ছিল না, 13টা ট্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। একদম। এবং ঠিক। তারপরে গুলি চলল, হুম। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর 9 দিনের মাথায় বাংলা বন্ধ ডাকা হলো এই ট্রামের জন্যে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার, এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম, কেউ আপনারা আরো হয়তো অনেক। সময় এবং দিনক্ষণ মিলিয়ে একবার দেখে নেবেন আমি যা বললাম সেটা ঠিক কিনা। আমাকে একটু কথা বলবেন, এবার একটু 26-এর নির্বাচনের বিষয়ে আসি। এখানে তো বিজেপির একটা প্রস্তুতি চলছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই প্রস্তুতি এবং সাফল্যের দাবির পেছনে 21-এর ব্যর্থতাটা, মানে যে মার্জিনাল এরারে যে ব্যর্থতা, সেটাও কিন্তু বিজেপি নেতাকর্মীদেরকে ভাবাচ্ছে। কথায় বলে আরএসএস হচ্ছে মাদার কনসার্ন অফ বিজেপি। এখন এখানে দাঁড়িয়ে এই রাজ্যের অবস্থা কোন জায়গায় রয়েছে? মানে আমি বলবো যে গ্রাসরুট লেভেলের যে সংগঠন, সেটাই বা কতটা পোক্ত? বা আমি মিস্টার বসু এটাও জানতে চাই যে মানুষ তৃণমূলকে ছেড়ে বিজেপির দিকে যাবে কেন? কি মনে করে আরএসএস এই ব্যাপারে? এটা বিজেপির কোনো নেতৃত্বকে জিজ্ঞেস করলেই ভালো হতো। বিজেপি তার অবস্থান এবং তার সংগঠন, এসডব্লিউওটি, হ্যাঁ। স্ট্রেংথ, হ্যাঁ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এগুলো বিজেপির কোনো নেতা হ্যাঁ, বা নেত্রী ভালো বলতে পারবে না। একদম। হ্যাঁ, আমাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে সেখানে স্বয়ংসেবক আছেন, হ্যাঁ, যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখার মাধ্যমে নিজেদের তৈরি করেছেন, হুম। সেটুকুই সম্পর্ক। তাই আমাদের তাদের কি হচ্ছে, আমরা কি চাইছি বা আমাদের কি কথা, সেটা জানানোর সুযোগ আছে। আচ্ছা, এরকম নয় যে হ্যাঁ। অন্য সংগঠনের, অন্য রাজনৈতিক দলের সঙ্গে নেই। আমাদের আচ্ছা। কংগ্রেসের অনেক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও আমরা সবসময় যোগাযোগ রেখে তাদের সঙ্গে আমাদের বক্তব্য বলার চেষ্টা করি। কেউ নেন, কেউ নেন না, কিন্তু আমাদের দিক থেকে আমরা সবসময় সব চেষ্টা। রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক রাখার চেষ্টা করি। না, কিন্তু একটা জিনিস আমরা সম্প্রতি অতীতে দেখেছি, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয়, আগে আমরা দেখতাম কেউ আরএসএস করবেন, আপনি ঠিক যেই মানে লাইনটা ব্যবহার করলেন যে আরএসএস প্রচুর এরকম প্রবর্তক রয়েছেন যারা বিজেপিতে রয়েছেন, এবং তারা লিডার, মানে আমি যদি দেশের প্রধানমন্ত্রী বলি, আমাদের এই রাজ্যের একাধিক নেতা, রাজ্যের প্রাক্তন সাংসদ, দলের সভাপতি ছিলেন, দিলীপ দা থেকে শুরু করে বহু মানুষ আমরা জানি একদম আরএসএস করেই এসছেন ছোট। কিন্তু বর্তমানে হয়তো রাজনৈতিক প্রয়োজনে নন আরএসএস কিছু ক্যারেক্টার বা পার্সোনালিটিকে আপনাদের দলে নিতে হয়েছে, মানে বিজেপিকে দলে নিতে হয়েছে এবং তাদেরকে পদও দিতে হয়েছে। পদ বলতে আমি এই অর্থে বলছি, মানে যদি আসামের মুখ্যমন্ত্রী বলি হেমন্ত বিশ্ব শর্মা, তিনি হয়তো আরএসএস করে আসেননি, কিন্তু তাকে সিএম এর পদ দিতে হয়েছে। এতে কি মনে হয় আপনাদের দলের যে স্ট্রাকচারাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কি কোনোভাবে ড্যামেজ হয়? আমি কেন এই কথা বলছি, কারণ এই রাজ্যে করা আরএসএস অনেকের সঙ্গে নন আরএসএসদের অভ্যন্তরীণ একটা গন্ডগোল বা কোঁদল আছে বলে শোনা যায়। শোনা যায়, হ্যাঁ, শোনা যায়। সেটা ধরুন আমার বিরোধী যে দল, তার ভেতরের বদল আছে বলে যদি আমি রটাতে পারি তাহলে আমারই লাভ। 26 নিয়ে কি ভাবছেন? মানে 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে কি ভাবছেন? কি মানে হতে পারে, ফলাফল কোন দিকে যেতে পারে? আমি আবারও বলছি, এটা রাজনৈতিক কোনো নেতা নেত্রীকে জিজ্ঞেস করলেই ভালো হতো, আচ্ছা, যে আমি খুব সঠিক বলতে পারবো। আপনি একজন বাঙালি বললেন, বাংলার মানুষ বাঙালি বললেন, হিসেবে প্রত্যাশা কি? মানুষ পরিত্রাণ চায়। আচ্ছা। মানুষ চাইছে না যে এই হতাশা, এই এত মানুষ, কোনো চাকরি নেই, গ্রামগুলোতে কোনো রোজগার নেই, সেখানে মাসের পর মাস মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে আছে। যদি আপনি এরকম একটা পরিবেশ তৈরি করেন যে সেখানে শুধুমাত্র সিন্ডিকেট রাজ আছে, সেখানে কোনো নেতার সঙ্গে ঘুরলে সে মদের বোতল আর পেট্রোলের টাকা পাবে, আর তোমার প্রতিদিন ফুর্তি করার জন্য যে টাকা, সেই টাকাটা দিয়ে দেওয়া হবে, এইটা কর্ম সংস্কৃতি নষ্ট করার জন্যে করা, যাতে মানুষ নিজের পায়ে না দাঁড়াতে পারে। এইটা মানুষ চাইছেন না। মানুষ চাইছেন না আরজি করের মতো ঘটনা আর হোক, আমার অভয়া বাড়িতে আসুক, এটা আমি চাই। কোনো মানুষ চায় না যে অভয়া, আমার মেয়েটা অভয়ার মতো হোক। এই বিচার ব্যবস্থা বা তদন্তকারী সংস্থা
তারাও কি মানুষকে ন্যায় দিতে পেরেছে? আপনাকে যদি আমি খুব পরিষ্কার জিজ্ঞেস করি, রাজ্যে সম্প্রতি মানে গত যদি আমি 2-3 বছর দেখি, বহু বড় বড় কেসে যেগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের ইন্সপেকশনের দায়িত্ব বা তাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব কোর্ট দিয়েছে, মানে কোর্ট ভরসা রাখতে পারেনি রাজ্য পুলিশের উপরে, সেখানে কি আউটকামসটা ঠিক এসছে? সেই তো সঞ্জয় রায় গিয়ে আপনি যেহেতু আরজি কর বললেন, দেখুন ওখানে এগুলোর থেমে গেছে। ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের গণতন্ত্রের মধ্যে, ধরুন কোর্টের বিষয়ে কেন সুপ্রিম কোর্টের কোনো একজন বিচারপতি নিজে সুমোটো। উপযাচক হয়ে করে করলেন। রবিবারের দিন মামলা সুমোটো নিয়েছিলেন। এগুলো তো মানবিকতার বিষয়ে হুম, লাগে। হুম, তা কতগুলো বিষয়ের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বলা যায়, হুম, আদালতের কিছু বিষয়ে হুম, বলার ক্ষেত্রে আমাদের যে বাধ্যবাধকতা একদম আছে। একদম। না, কিন্তু সুতরাং- তদন্তকারী সংস্থার কথা বলতে তো বাধ্যবাধকতা নেই। তো বলুন, মানে সিবিআই ইনভেস্টিগেশন করে। সাংবাদিকদের হ্যাঁ, তো কাজই সেটা। তাহলে আমার তো মনে না, হয় সাংবাদিক নয়, মানে দেখুন, আমি বলছি আপনাদের মানে বিজেপি নামক রাজনৈতিক দলটির যিনি রাষ্ট্রীয় এখন সভাপতি, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন, তিনি বহুবার সিবিআই এর ক্ষিপ্রতা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি শ্রমিকদের কথা বলছি। তাহলে কি আপনার মনে হয় যে ক্ষেত্রে আরো ভালো তদন্ত হওয়া উচিত, নাকি আটকাচ্ছে কোথায়, প্রবলেমটা কোথায়? দেখুন, সিবিআই এর প্রথম কথা হচ্ছে তদন্তকারী সংস্থা হুম, যেই সরকারে থাকুন না কেন, হুম, তদন্তকারী সংস্থা নিরপেক্ষ থাকা উচিত। রাজনৈতিক অঙ্গুলি হেননে না পুলিশের চলা উচিত, না তদন্তকারী সংস্থার চলা উচিত। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে যে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, থার্ড ভার্টিক্যাল এক্সিকিউটিভ, তার অস্তিত্বই নেই, সেটা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে। একদম। আচ্ছা, একটা জায়গায় একটু আমাকে ক্ল্যারিফাই করবেন যে কখনো আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বা দুর্গা বলে এরকম বলেছিলেন? মানে এটা তো আছে কে সবাই। কে বলেছিলেন? না না, আমি জানি না যে কে বলেছিলেন কি, এবং সেটা থেকে কি মানে আজকে আপনারা মনে করেন যে হয়তো সেটা ভুল বলা হয়েছিল বা ঠিকই বলা হয়েছিল? প্রথম কথা, আমার প্রশ্ন কে বলেছিলেন, আচ্ছা, দেখবেন তো কে বলেছিলেন। আচ্ছা। কেউ যদি বলে থাকেন, দেখুন হ্যাঁ। আরএসএস এর হাজার হাজার কর্মী আছেন, কার্যকর্তা আছেন, বা এ করে কারণ অনেক দূরের কেউ একজন, ধরুন গুজরাটের কোনো একজন নেতা নেত্রী কিংবা কেরলের কোনো একজন নেতা নেত্রী, আচ্ছা। তার ব্যাপারে আমি কিছু শুনেছি, আমি পশ্চিমবঙ্গে বসে তাকে হ্যাঁ। দুর্গা কালী আচ্ছা। যা খুশি একটা কিছু বললাম। আরএসএস এর কে বলেছেন দেখবেন। আর একেবারে শেষ দিকে আসি, আমি এখানে সবাই মানে আরএসএস সার্চ করলে বহু মানুষ এই প্রোগ্রামের পরে দেখবেন, সার্চ করবেন, একটা জায়গা খুব পরিষ্কার এখানে লেখা রয়েছে যে আরএসএস এর কাজ হচ্ছে এইমিং টু প্রমোট আ হিন্দু কালচার অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড এস্টাবলিশ আ হিন্দু রাষ্ট্র। এই যে হিন্দু রাষ্ট্র হওয়া নিয়ে বহু মানুষের প্রশ্ন রয়েছে। সত্যি কি আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের পথে যেতে চলেছে? আগামী দিনে কেন, ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্র। হিন্দুস্তান এর না। সংস্কৃত করলে কি হয়, হিন্দু রাষ্ট্রই তো হয়। আচ্ছা, মানে এর ইন্ডিয়া নাম নতুন- উঠে যেতে পারে? নতুন করে আর কিছু হওয়ার নেই। আচ্ছা, ভারত ভারত ঘোষণা তো হয়নি হিন্দু রাষ্ট্র বলে। ঘোষণা করার কোনো প্রশ্নও নেই। আচ্ছা। ভারতবর্ষে হিন্দুদের জায়গা, হুম, ভারতবর্ষের শেষ হিন্দু যতদিন পর্যন্ত বলবে যে আমি হিন্দু, ততদিন হিন্দু। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। আচ্ছা। আমাদের মারতে 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 পশ্চিমবাংলাতেও শেষ হিন্দু যতক্ষণ বলবে যে আমি হিন্দু, বিশ্বাস করব যে পশ্চিমবাংলা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র থাকবে। কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করা চলবে না। আমরা যে ছবিটা দেখি, ভারতবর্ষকে ভালোবাসাটা হ্যাঁ, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে দেশপ্রেম একটা গুরুত্বপূর্ণ জিনিস। কাজী নজরুল ইসলামের জেল হয়েছিল ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে লিখেছিলেন। আনন্দময়ীর আগমনের প্রথমটা ছিল, আর কতদিন থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে ওই জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। আপনার কি মনে হয়েছে এর অতীতে বিভিন্ন রাজনীতিকরা দেশের এই নিরাপত্তা বা দেশের স্বার্থ কম্প্রোমাইজ করেছেন কখনো কখনো? তাই তো, এই যে অনুপ্রবেশ হচ্ছে, আজকে এসআইআর নিয়ে এত কিছু বলা হচ্ছে, যদি বাংলাদেশের এই শাকিল আহমেদের যে আমি উদাহরণটা দিয়ে বললাম, একদম। যে যাদের জন্য এরা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর হলো, কোনো রাজ্যে এরকমভাবে একটা সেই ওয়াইল্ড ক্যাট একটা অ্যাপ্রোচ নিয়ে এরকম করা হলো না। এখানে যে করা হচ্ছে সেটা করতে যদি আরও কয়েক হাজার শাকিল আহমেদ এখানে ঢোকে, আবার যদি খাগড়াগড়ের মতো হয়, তাহলে এর দায়িত্বটা কার? যে রাজনৈতিক দল আজকে
এই নাটক করছে, সে রাজনৈতিক দলের। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকে শেষ করব মিস্টার বসু, আপনি কি মনে করেন এসআইআর এ যত মানুষেরই নাম বাদ যাক, আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা এই রাজ্যের ভোটার নয় বা দেশের ভোটার নয়? এর পরের যে সম্ভাবনাটার কথা রাজ্যের শাসক দল বারবার বলছে যে এদেরকে দেশ থেকে বার করে দেওয়া হবে, প্রথমে ডিটেক্ট করা হবে, তারপর ডিলিট করা হবে, অ্যান্ড তারপর ডিপোর্ট করা হবে। আপনি মনে করেন যে সত্যি কি এটা উচিত? সেটা তো এই রাজ্য সরকার করেছেন। এই যে ডিটেক্ট করে তাকে এই ক্যাম্পে রাখার ব্যবস্থা, গুসকরার শীল পরিবার, পতি পত্নী, 60 বছর 62 বছরের দুইজন স্বামী স্ত্রী, তাদেরকে বাংলাদেশি বলে এই পশ্চিমবাংলার পুলিশ ধরে 1.5 বছর জেলের মধ্যে রেখে দিয়েছে। তা ডিটেনশন ক্যাম্প যদি করে থাকে, পশ্চিমবঙ্গ সরকার করেছে, গুসকরা থেকে ধরে বর্ধমানের জেলে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। তাই যে কাজ এ রাজ্যের সরকার করেছে, এই পূর্ণিমা শীল, দুলাল চন্দ্র শীল, নাম দুটো আমি বললাম, তাদেরকে বাংলাদেশি বলে ধরে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ ধরে নিয়ে জেলের মধ্যে রেখে দিয়েছে। যে কাজ তারা নিজেরা করছেন না, সেই কাজের ভয় অন্য লোককে দেখাচ্ছেন। আসলে দেশের প্রতি ভালোবাসা থাকাটা দরকার। শাকিল আহমেদদেরকে যদি আমি মনে করি যে আমরা ভোটের স্বার্থে এদেরকে এখানে রাখতে দেব, তাহলে বাংলার মানুষের জন্য তারা একটা চিরকালীন ক্ষতি করে যাচ্ছে। একদম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। ডক্টর জিষ্ণু বসু আমাদের সঙ্গে ছিলেন। দেখুন, উনি তো রাজনীতির প্রচারক নন, আর যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে মানে উনি তার প্রচারক হিসাবে পূর্ব ভারতে কাজ করছেন, তারাও কোনোদিন রাজনীতির প্রচারের কথা বলেন না। উনি আজকে তার ব্যাখ্যাটাও পরিষ্কার দিয়ে দিয়েছেন যে কেন আরএসএস আর বিজেপি এত কাছাকাছি। তো সেখানে দাঁড়িয়ে জাতীয়তাবোধ এবং দেশপ্রেম সত্যি আপনার কাছে কতটা প্রয়োজন বা অপ্রয়োজন, কতটা প্রাসঙ্গিক, সেটা আপনারা বিচার করবেন। আর আপনার নিরাপত্তার জন্য আপনি কি করবেন, কোন গণতন্ত্রের পক্ষে গিয়ে কাকে ভোট দেবেন আর দেবেন না, আমার মনে হয় না যে শিক্ষিত এই বাংলার প্রভূত বাঙালি সম্প্রদায়কে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। তারা নিজেদের বিচার এবং বুদ্ধিতে কাজ করবেন। কিন্তু আজকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।